সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে আয়োজিত চলমান অনলাইন ক্লাসে ষষ্ঠ পর্বের সমবায় ও কৃষি বিপণন ক্লাসের সকল শিক্ষার্থীকে স্বাগত। আশা করি সবাই যার যার নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছো এবং পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হোমনা, কুমিল্লা। আজকে আমি তোমাদের সাথে সমবায় ও বিপণন এর অধ্যায় 10 বাজারজাতকরণ প্রণালী নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে আমি তোমাদের সাথে অধ্যায় 9 মধ্যস্থতাকারী নিয়ে আলোচনা করেছি। তোমাদের কোনো টপিকস বুঝতে সমস্যা হলে তোমরা তো কমেন্টে জানাবে। আলোচনার মাধ্যমে আমি তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ: বাজারজাতকরণ প্রণালীর সংজ্ঞা, বাজারজাতকরণের প্রকারভেদ, বাজারজাতকরণ প্রণালী নির্বাচনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, ভ্যালু চেইন, বাজারজাতকরণ প্রণালী নির্বাচনের ধাপসমূহ, বাজারজাতকরণ প্রণালীর উদ্দেশ্য, বাজারজাতকরণ প্রণালীর গুরুত্ব। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসা যাক বাজারজাতকরণ প্রণালী কি। বাজারজাতকরণ প্রণালী হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেয়, যেখানে একটি মাধ্যম থাকে যাকে বলা হয় মধ্যস্থতাকারী, যা ব্যক্তি, ফার্ম বা প্রতিষ্ঠান যে কেউ হতে পারে। বাজারজাতকরণ পণ্যের মূল উদ্দেশ্য হলো পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় যে সমস্ত ব্যক্তি, ফার্ম, সংগঠন ও মধ্যস্থ কারবারি জড়িত তাদেরকে সম্মিলিতভাবে বন্টন প্রণালী বলা হয়। বন্টন প্রণালীকে বাজারজাতকরণ প্রণালীও বলা হয়। ইভান্স অ্যান্ড বি বার্ম্যান একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তার মতে বন্টন প্রণালী হচ্ছে বন্টন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল সংগঠন বা ব্যক্তি, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে বিভিন্ন স্থানে বন্টন করে তাদেরকে বন্টন প্রণালী বলা হয়। যদি আমরা উপরোক্ত সংজ্ঞাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি বন্টন প্রণালী এমন একটি পদ্ধতি যার সাথে মধ্যস্থ কারবারি জড়িত থাকে। বন্টন প্রণালীর মধ্যে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় তা বাজারজাতকরণের অন্যান্য সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে। বন্টন প্রণালীর মাধ্যমে ভোক্তার প্রয়োজন, অভাব, চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত পণ্য সঠিক সময় এবং সঠিক দামে বাজারে আনা যায়। তো এবার আসা যাক বাজারজাতকরণ প্রণালীর প্রকারভেদ। বাজারজাতকরণ প্রণালীকে প্রথমত 3 ভাগে ভাগ করা যায়: ভোগ্য পণ্যের বন্টন প্রণালী, শিল্প পণ্যের বন্টন প্রণালী, সেবা পণ্যের বন্টন প্রণালী। ভোগ্য পণ্যের বন্টন প্রণালী কি? ভোগ্য পণ্যের বন্টন প্রণালী হলো যে সমস্ত পণ্য সরাসরি প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সরাসরি ভোক্তার কাছে সরবরাহ করা হয়, তাই ভোগ্য পণ্যের বন্টন প্রণালী। ভোগ্য পণ্যের বন্টন প্রণালী আবার 3 ধরনের হয়ে থাকে: শূন্য স্তর বা সরাসরি বিক্রয়, এক ধাপ বিশিষ্ট প্রণালী, 2 ধাপ বিশিষ্ট প্রণালী। শূন্য স্তর বা সরাসরি বিক্রয় কি? উৎপাদক যখন অন্য কোনো মধ্যস্থ কারবারির সহযোগিতা ছাড়া সরাসরি তার উৎপাদন ভোক্তার কাছে বিক্রয় করে তখন তাকে বলা হয় সরাসরি বা প্রত্যক্ষ বিক্রয়। এই ধরনের বন্টন প্রণালীর মধ্যে মধ্যস্থ কারবারির ভূমিকা থাকে না বললেই চলে। এটা সাধারণত আমরা যে সমস্ত কাঁচামাল, শাক সবজি খেয়ে থাকি সেটা হলো সরাসরি বিক্রয় প্রক্রিয়া। এখানে উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে তার দ্রব্য সরবরাহ করে থাকে, এখানে কোনো মিডলম্যান থাকে না। খ, এক ধাপ বিশিষ্ট প্রণালী। এক ধাপ বিশিষ্ট প্রণালী বলতে বোঝায় যেখানে উৎপাদনকারী তার দ্রব্য, তার উৎপাদন কোনো একটি মধ্যস্থ
কারবারি সহায়তার মাধ্যমে ভোক্তার কাছে তার উৎপাদন সরবরাহ করে, তাই হলো এক ধাপ বিশিষ্ট প্রণালী। এক ধাপ বিশিষ্ট প্রণালীর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন খুচরা বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য এনে ভোক্তার কাছে সরবরাহ করে। উৎপাদক এবং ভোক্তার মাঝে খুচরা বিক্রেতা একটি লিয়াজু সম্পর্ক গঠন করে। উৎপাদক ও চূড়ান্ত ভোক্তার মাঝে একটি মাত্র চ্যানেল থাকে। ভোক্তাদের অভিযোগ যা থাকে তা খুচরা বিক্রেতার মাধ্যমে উৎপাদনকারী সরবরাহ করে থাকে এবং সেই অনুযায়ী তার উৎপাদন করে থাকে, এবং উৎপাদনে যদি কোনো ঘাটতি থাকে তাহলে তা সংশোধন করে নেয়। দুই ধাপ বিশিষ্ট প্রণালী। চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য যখন পাইকার এবং খুচরা বিক্রেতা হয়ে আসে তখন তাকে বলা হয় দুই ধাপ বিশিষ্ট প্রণালী। এখানে দুটি চ্যানেল থাকে, প্রথমত পাইকার, দ্বিতীয়ত খুচরা বিক্রেতা। পাইকার সাধারণত উৎপাদনকারীর কাছ থেকে পণ্য একসাথে অনেক পণ্য ক্রয় করে এবং তা খুচরা বিক্রেতার কাছে কিছু পরিমাণ বিক্রি করে, এবং এই খুচরা বিক্রেতা ভোক্তার কাছে তার দ্রব্য পৌঁছে দেয়। দুই ধাপ বিশিষ্ট প্রণালীর কিছু বৈশিষ্ট্য হলো, উৎপাদক ও চূড়ান্ত ভোক্তার মাঝে দুটি চ্যানেল থাকবে, যেমন পাইকার, খুচরা বিক্রেতা। বিক্রির পরিমাণ বৃদ্ধি পায় কারণ উৎপাদনকারী পাইকার উৎপাদনকারীর কাছ থেকে এক নাগারে অনেক পণ্য ক্রয় করে থাকে। প্রত্যন্ত অঞ্চলে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব, কারণ পাইকার এই ক্ষেত্রে ভূমিকা পালন করে। পাইকার তার যাতায়াত ব্যবস্থার মাধ্যমে তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়। পাইকার অধিক হারে পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে তা খুচরা বিক্রেতার কাছে অল্প পরিমাণ ক্ষুদ্র এককে বিক্রি করে, এবং এই খুচরা বিক্রেতা ভোক্তার কাছে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে থাকে। এবার আসছে যাক শিল্প পণ্যের বন্টন প্রণালী। যে সকল পণ্য বাজারজাতকরণের পূর্বে পুনরায় প্রক্রিয়াকরণের প্রয়োজন পড়ে তাকে শিল্প পণ্য বলে। এই ধরনের পণ্যের লেনদেন সাধারণত বৃহৎ আকারের হয়ে থাকে এবং ক্রেতার সংখ্যা কম থাকে, কারণ শিল্প পণ্যে দ্রব্যাদি অনেক বেশি থাকে। এখানে খুচরা বিক্রেতা হয় না বললেই চলে। শিল্প পণ্যের বন্টন প্রণালী আবার তিন ভাগে ভাগ করা যায়: সরাসরি বিক্রয়, পাইকারের মাধ্যমে বিক্রয়, প্রতিনিধি ও পরিবেশকের মাধ্যমে বিক্রয়। সরাসরি বিক্রয়: উৎপাদনকারী যখন শিল্প ক্রেতার কাছে দামি ও ভারী শিল্পপণ্য বিক্রয় করে থাকে তখন সেটা হয়ে যায় সরাসরি বিক্রয়, কারণ এখানে কোনো মধ্যস্থ কারবারি থাকে না। এই ক্ষেত্রে ভারী যন্ত্রপাতি, জেনারেটর, ইঞ্জিন, বিমান ইত্যাদি লেনদেন হয়ে থাকে। খ, পাইকারের মাধ্যমে বিক্রয়: উৎপাদনকারী যখন তার দ্রব্য শিল্প ক্রেতার মাধ্যমে, শিল্প পরিবেশকের মাধ্যমে বিক্রয় করে থাকে তখন তাকে বলা হয় পাইকারের মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারীর পক্ষে যখন সরাসরি শিল্প ও ব্যবহারকারীর নিকট পণ্য বিক্রয় করা সম্ভব নয় তখন তা পরিবেশকের মাধ্যমে, শিল্প ক্রেতার মাধ্যমে পৌঁছে দেওয়া যায়। পাইকারের মাধ্যমে সাধারণত কম ভারী ও কম দামে জিনিসপত্র বিক্রয় হয় এবং এর বাজার অনেক বিস্তৃত থাকে। প্রতিনিধি ও পরিবেশকের মাধ্যমে বিক্রয়: উৎপাদনকারী যখন তার উৎপাদনকারীর প্রতিনিধি বা বিক্রয় শাখার মাধ্যমে বিক্রয় করে থাকে তখন সেটাকে বলা হয় প্রতিনিধি বা বিক্রয় শাখা ও পরিবেশকের মাধ্যমে বিক্রয়। এই ধরনের বিক্রয়ত্ব সেবার প্রয়োজনীয়তা কম থাকে, বাজারের আয়তন অনেক বড় হয়ে থাকে এই ধরনের বিক্রয়ের ক্ষেত্রে। যেমন প্রাণ আরএফএল, ওদের অনেক, এই ক্ষেত্রে উৎপাদনকারী তার উৎপাদন বিভিন্ন বিক্রয় প্রতিনিধির মাধ্যমে শিল্প ক্রেতার কাছে পৌঁছে দিয়ে থাকে। সর্বশেষ যেটা সেবা পণ্যের বন্টন প্রণালী। প্রথমে সেবা পণ্য কি? সেবা পণ্য এমন একটি পণ্য যেটা অনুভব করা যায় কিন্তু শনাক্ত করা যায় কিন্তু স্পর্শ করা যায় না। ভোক্তার প্রয়োজন, অভাব, চাহিদা এবং সন্তুষ্টি নিবারণে সক্ষম। সেবা অদৃশ্যমান বলে এ বিশেষ ব্যবস্থা নিতে হয়।
সেবা পণ্যের বন্টন প্রণালী দুই ধরনের হয়ে থাকে, দাফিন প্রণালী এবং এক ধাপ বিশিষ্ট প্রণালী। দাফিন প্রণালী দাফিন প্রণালীতে উৎপাদনকারী কোনো প্রকার মধ্যস্থ কারবারির সহায়তা ছাড়াই তার সেবা ভোক্তার কাছে পৌঁছে দিয়ে থাকে। এই প্রক্রিয়ায় উৎপাদক ও ক্রেতা সরাসরি সংযোগ হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় স্বাস্থ্যসেবা, শিক্ষকের সেবা, চুল কাটানো ইত্যাদি। এই প্রণালীর কিছু বৈশিষ্ট্য যেমন ক্রেতা ও বিক্রেতার মধ্যে কোনো মধ্যস্থ কারবারি থাকে না, উৎপাদক এবং ভোক্তার সরাসরি সংযোগ থাকে, ভোক্তাদের অভিযোগ উৎপাদক সরাসরি জানতে পারে। এক ধাপ বিশিষ্ট প্রণালী। চূড়ান্ত ভোক্তা বা শিল্পী ও ব্যবহারকারীর কাছে সেবা পৌঁছাতে শুধু প্রতিনিধি ব্যবহার করা হলে তাকে এক ধাপ বিশিষ্ট প্রণালী বলে। যেমন বীমা কোম্পানি, বিনোদন সেবা, ট্রাভেল এজেন্সি ইত্যাদি। এই ক্ষেত্রে বীমা কোম্পানি তার প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন স্থানে প্রেরণ করে থাকে এবং তাদের কনভিন্স করে উৎপাদনকারীর কাছে তার ফলাফল পৌঁছে দেয়। এক ধাপ বিশিষ্ট প্রণালী কিছু বৈশিষ্ট্য যেমন ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি চ্যানেল থাকবে, প্রতিনিধি উৎপাদকের পক্ষে কাজ করবে, ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ যোগাযোগ অপরিহার্য নয়, কারণ এখানে প্রতিনিধি দুজনের মিডলম্যান হিসেবে কাজ করে থাকে। ভোক্তাদের অভিযোগ উৎপাদক প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করে থাকে। বাজারজাতকরণ প্রণালী নির্বাচনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ কী কী? বন্টন প্রণালী হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান জড়িত থাকে তার দ্রব্য জনগণের দেবঘরে পৌঁছে দেওয়ার জন্য। এখানে বিভিন্ন প্রতিনিধি, ডিলার, পাইকারি কারবারি, খুচরা কারবারি ইত্যাদির সাহায্যে পণ্য, সেবা, ধারণা বাজারজাত করা হয়। বাজারজাতকরণ প্রণালী নির্বাচনের জন্য কিছু নির্ধারকের প্রয়োজন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নিম্নে আলোচনা করি। প্রথমে বিবেচনা করতে হবে বাজার বিবেচনা করতে হবে। বাজার বলতে বোঝায় সেখানে কি পরিমাণ ক্রেতা এবং বিক্রেতা রয়েছে এবং ক্রয় বিক্রয়ের পরিমাণ কত হবে। বাজার হলো এমন বাজার বিবেচনার ক্ষেত্রে যে সমস্ত বিষয়সমূহ বিবেচনা করতে হবে সেগুলো হলো ক্রেতার সংখ্যা, ক্রেতা কত হয়, ক্রেতার পরিমাণ কেমন, বাজারের ভৌগোলিক অবস্থান, বাজারটা কোথায় অবস্থিত, এটা কি লোকালয়ে না লোকালয় থেকে অধিক দূরে অবস্থিত, ফরমাইশের গঠন, অর্ডার কেমন হয়, কি পরিমাণ বেচাকেনা হয় তা হলো ফরমাইশের পরিমাণ। পণ্য বিবেচনা। বন্টন প্রণালী নির্বাচনে পণ্য সম্পর্কিত নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করতে হবে। একক প্রতি মূল্য। একটি পণ্য বিক্রির ক্ষেত্রে 1 কেজি পণ্যের দাম কেমন এবং তা যদি পাইকারি হিসেবে বিক্রি করা হয় তার মূল্য কেমন তা নির্ধারণ করে নিতে হবে। পচনশীলতা। বিক্রিত পণ্য পচনশীল নাকি এটা গুদামজাত করে রাখা যাবে সেটাও বাজারজাতকরণ প্রণালীর মধ্যে নিয়ে আসতে হবে। পণ্যের কারিগরি প্রকৃতি। পণ্য কিভাবে গঠিত হয়েছে, এর বাহ্যিক গঠন কীরকম, এগুলো বিবেচনা হলো পণ্যের কারিগরি প্রকৃতি। মধ্যস্থ কারবারির বিবেচনা। বন্টন প্রণালী নির্বাচনে মধ্যস্থ কারবারির নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা আনতে হবে। মধ্যস্থ কারবারি কর্তৃক প্রদত্ত সেবাটি মধ্যস্থ কারবারি কর্তৃক প্রয়োজন পড়বে নাকি এমনিতেই উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে বিক্রয় করতে পারবে সেটা বিবেচনা করতে হবে। মধ্যস্থ কারবারি সহজলভ্যতা। বাজারে মধ্যস্থ কারবারি সংখ্যা কেমন তা বিবেচনা আনতে হবে। মধ্যস্থ কারবারি কম হলে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে হবে। মধ্যস্থ কারবারির মনোভাব। মধ্যস্থ কারবারির কাজের মনোভাব কেমন তা বিবেচনায় আনতে হবে। কোম্পানির বিবেচনা। বন্টন প্রণালী নির্বাচনে কোম্পানি সম্পর্কিত নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনায় আনতে হবে। কোম্পানির সুনাম। কোম্পানির সুনাম বলতে বোঝায় কোম্পানি বাজারে কোম্পানির জনগণের কাছে সহজলভ্যতা কেমন, জনগণ এটা কীভাবে নেয় সেটা। আর্থিক সচ্ছলতা। কোম্পানি এটা কি ভবিষ্যতে টিকে থাকবে কিংবা কিছুদিন পর চলে যাবে সেটা হলো আর্থিক অসচ্ছলতা। ব্যবস্থাপনা সামর্থ্য। সরকারি নিয়ন্ত্রণ।
উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হলে তাতে কম মধ্যস্থ কারবারি ব্যবহৃত হতে থাকে, কারণ এই ক্ষেত্রে সরকার সাধারণত তার দ্রব্যাদি সরাসরি জনগণের কাছে পৌঁছে দিয়ে থাকে। মুনাফা বন্টন প্রণালীর নির্বাচনে মুনাফাকে প্রাধান্য দিতে হবে। বন্টন প্রণালীর ব্যয় বেশি হলে মুনাফার উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং ব্যয় কম হলে মুনাফার উপর ইতিবাচক প্রভাব পড়বে। প্রত্যেক কোম্পানি মুনাফার উপর প্রায়োরিটি দিয়ে থাকে। প্রতিযোগী কোম্পানি বন্টন প্রণালীর প্রতি লক্ষ্য রেখে বন্টন প্রণালী সাজাতে হয়, তাই বন্টন প্রণালী নির্বাচনে প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভ্যালু চেইন বলতে বোঝায় পণ্য ও সেবা উৎপাদনকারীর কাছ থেকে তা ভোক্তার কাছে পৌঁছে দিতে মাঝখানে যে সমস্ত মধ্যস্থ কারবারি জড়িত তাদের সহায়তাকে। পণ্য ও সেবা উৎপাদন এবং তা ক্রেতার কাছে সহজপ্রাপ্য করে তোলার জন্য বাজারজাতকারীকে কেবলমাত্র ক্রেতার সাথে সুসম্পর্কই নয়, সরবরাহ প্রণালীর প্রধান সরবরাহকারী এবং পূর্ণ বিক্রেতার কাছে সুসম্পর্ক স্থাপনও বজায় রাখতে হবে। ফিলিপ কোটলার ও গ্যারি আর্মস্ট্রং এর মতে উৎপাদন অভিমুখী ও ক্রেতা অভিমুখী প্রণালী অংশীদারদের সমন্বয়ে সরবরাহ প্রণালী গঠিত। উৎপাদন অভিমুখী বলতে বোঝায় ওই সকল প্রতিষ্ঠান যারা পণ্য সেবা উৎপাদনের জন্য উৎপাদনকারীর নিকট কাঁচামাল, যন্ত্রাংশ, তথ্য, অর্থ, অভিজ্ঞতা সরবরাহ করে থাকে। এই ক্ষেত্রে মধ্যস্থ কারবারি তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে থাকে। ক্রেতা অভিমুখী বাজারজাতকরণ চ্যানেল বলতে ওই সকল প্রতিষ্ঠানকে বোঝায় যারা উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার নিকট সরবরাহ করে থাকে। ক্রেতা অভিমুখী প্রণালীর অংশীদারিগণ হচ্ছে পাইকার ও খুচরা কারবারি যারা উৎপাদনকারী ও ক্রেতার মধ্যে অবস্থান করে। বর্তমানে অধিকাংশ কোম্পানি নিয়মিতভাবে ভ্যালু সরবরাহ নেটওয়ার্ক সৃষ্টি করে থাকে। কোম্পানি সরবরাহকারী, পরিবেশক এবং চূড়ান্ত ক্রেতাদের নিয়ে ভ্যালু সরবরাহ নেটওয়ার্ক গঠিত হয়ে থাকে। ফিলিপ কোটলার ও গ্যারি আর্মস্ট্রং বলেন, ভ্যালু সরবরাহ নেটওয়ার্ক কোম্পানি সরবরাহকারী, পরিবেশক এবং ক্রেতাদের নিয়ে গঠিত হয় যারা একে অন্যের সাথে অংশীদার হিসেবে সামগ্রিক ব্যবস্থায় কার্যক্ষমতা উন্নয়ন করে। কারণ কোম্পানি তার প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করবে, সরবরাহকারী উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে তা পরিবেশকের কাছে নিয়ে যাবে এবং পরিবেশক তা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিবে। ভোক্তারা যাতে সুলভ মূল্যে তার সকল প্রয়োজনীয় দ্রব্যাদি বাজার থেকে সরবরাহ করতে পারে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক বাজারজাতকরণ প্রণালী নির্বাচনে ধাপসমূহ কি কি। বাজারজাতকরণ প্রণালী নির্বাচনে কিছু ধাপ লক্ষ্য রাখতে হয়, যেমন পণ্য বিশ্লেষণ বলতে বোঝায় পণ্যের বৈশিষ্ট্য কেমন হবে, পণ্যের ব্যবহার, একটি পণ্য কয়েক কাজে ব্যবহার করা যায়, পণ্যের গুণগত মান কেমন হবে, পণ্য কয়েকদিন রাখা যাবে না, তৎক্ষণাৎ ব্যবহার করতে হবে ইত্যাদি। কারণ সকল প্রকার পণ্যের জন্য একই ধরনের বন্টন প্রণালী উপযুক্ত নাও হতে পারে। যে সমস্ত পণ্য পেরিশেবল সেই সমস্ত পণ্য তৎক্ষণাৎ ব্যবহার করতে হবে এবং যে সমস্ত পণ্য গুদামজাত করে রাখা যাবে সেই সমস্ত পণ্য কিছুদিন পরেও বাজারে সরবরাহ করা যাবে। বাজারের প্রকৃতি ও আয়তন। পণ্য বিশ্লেষণের ক্ষেত্রে বাজারের বৈশিষ্ট্য, প্রকৃতি, আয়তন সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। কারণ বাজারের প্রকৃতি, আয়তন যদি বেশি হয় তাহলে ক্রেতার সংখ্যা বেশি হবে এবং ক্রেতার সংখ্যা বেশি হলে স্বাভাবিকভাবে তার পছন্দ, ক্রয় অভ্যাস, রুচি ইত্যাদি বৃদ্ধি পাবে। চলতি বন্টন প্রণালী পর্যালোচনা। প্রত্যেক বাজারে কিছু পরিমাণ বন্টন প্রণালী বিদ্যমান থাকে। এই বন্টন প্রণালী কিছুদিন পর পর্যালোচনা করতে হবে, কারণ পর্যালোচনার মাধ্যমে বেরিয়ে আসবে বাজারে এখন কোন জিনিস চলমান রয়েছে এবং কোন জিনিস ভোক্তা বেশি চাচ্ছে এবং কোন জিনিস ভোক্তা ক্রয় করতে চায় না। এর উপর বিবেচনা করে বাজার কিছুদিন পর পর্যালোচনা করতে হবে। বন্টন প্রণালীর ব্যয়, বিক্রয়, মুনাফা বিশ্লেষণ। বন্টন প্রণালী নির্বাচনের সময় উৎপাদককে অবশ্যই ব্যয়, বিক্রয় পরিমাণ, মুনাফার
ইত্যাদি পর্যালোচনা করতে হবে। এর ফলে উৎপাদকগণ সর্বাধিক পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হবে, কারণ সকল ব্যবসায়ের মূল সত্য হলো মুনাফা অর্জন। বাজার জরিপ পরিচালনা করা। ব্যবহৃত বন্টন প্রণালী কোনো ভুল ত্রুটি আছে কিনা তা যাচাইয়ের জন্য ভোক্তা এবং মধ্যস্থ কারবারিদের নিয়ে জরিপ কার্য পরিচালনা করতে হবে। এর ফলে ভুল ত্রুটি পুনরাবৃত্তি রোধ করা সম্ভবপর হবে। বন্টন প্রণালীর সহযোগিতা নির্ধারণ। যে সমস্ত বন্টন প্রণালী কোম্পানির পণ্য বাজারজাতকরণের জন্য ব্যবহার করা হবে তা থেকে উৎপাদকগণ কতটুকু সহযোগিতা আশা করতে পারে তা নির্ধারণ করতে হবে। আরোপিত বন্টন প্রণালী বিশ্লেষণ। উৎপাদকগণ যে সমস্ত বন্টন প্রণালী ব্যবহার করছে তা প্রত্যাশিত কিনা তা বিশ্লেষণ করে দেখতে হবে, কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে দেখা যাবে এক একটি বন্টন প্রণালী তার পরিবর্তন হয়ে যায়, কারণ মানুষের রুচি, মানুষের ক্রয় ক্ষমতা দিন পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে থাকে। এই জন্য আরোপিত বন্টন প্রণালী কিছুদিন পর পর বিশ্লেষণ করে তা চেঞ্জ করে দিতে হবে। উৎপাদনকারী যাতে একটি যথোপযুক্ত বন্টন প্রণালী ব্যবহার করতে পারে, তাদের উৎপাদিত পণ্য ভোক্তার কাছে সহজ ও সঠিক সময়ে পৌঁছাতে পারে। এবার আসা যাক বাজারজাতকরণ প্রণালীর উদ্দেশ্য। বাজারজাতকরণ মিশ্রণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বন্টন প্রণালীর সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য আছে, যেগুলো বন্টন প্রণালীকে সুন্দর ও সার্থক করে তোলে। নিচে কয়েকটি উদ্দেশ্য আলোচনা করা হয়। বন্টন পণ্যের সহজ প্রাপ্তি নিশ্চিতকরণ। বন্টন প্রণালীর প্রধান উদ্দেশ্য হচ্ছে পণ্যের সহজ প্রাপ্তি নিশ্চিত করা, কারণ প্রতিটি উৎপাদকের প্রধান উদ্দেশ্য থাকে তার পণ্য ভোক্তার কাছে যাতে সহজে পৌঁছে যায় তা নিশ্চিত করা, আর সেই ক্ষেত্রে পাইকার প্রধান ভূমিকা পালন করতে পারে। পণ্যমূল্য স্থিতিশীল রাখা। পণ্যমূল্য স্থিতিশীল রাখতে বন্টন প্রণালী ভূমিকা পালন করে। সঠিক বন্টন ব্যবস্থা বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি প্রতিহত করে, কারণ বন্টন কমে গেলে পণ্যের মূল্য বেশি যাবে এবং বন্টন যদি বেড়ে যায় তাহলে মূল্য কমে যাবে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। সকল উৎপাদকই চায় মধ্যস্থ কারবারি যাতে তার কথা এবং নিয়ন্ত্রণ মেনে চলে। মধ্যস্থ কারবারি তথা বন্টন প্রণালীর উপর উৎপাদকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেলে বাজারে পণ্যের নিয়মিত যোগান নিশ্চিত করা যায়। ব্যাপক বন্টন। বন্টন প্রণালীর অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যাপক বন্টনের মাধ্যমে পণ্যের বাজার প্রসারিত করা। এই লক্ষ্যে প্রতিনিধি, পাইকার, খুচরা কারবারি প্রধান ভূমিকা পালন করে, কারণ পাইকার যত বেশি ক্রয় করবে এবং তা সহজে খুচরা কারবারির কাছে পৌঁছে দিতে পারবে, খুচরা কারবারি জনগণের দেবগড়ে পৌঁছে দিতে পারবে। সুনাম বৃদ্ধি। বন্টন প্রণালীর আরেকটি প্রধান উদ্দেশ্য হলো সুনাম বৃদ্ধি, কারণ বন্টনের সাথে সাথে দেখা যায় প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। বন্টন ভালো হলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে, এবং বন্টন যদি দেখা যায় কোথাও বেশি কোথাও কম তাহলে প্রতিষ্ঠানের সুনাম কমে যাবে। আস্থা অর্জন। ক্রেতা এবং ভোক্তা যাতে সময় মতো কাঙ্ক্ষিত পণ্য ও সেবা পায় সে লক্ষ্যে বন্টন প্রণালীর সদস্যদের নির্বাচন করতে হবে। এতে প্রতিষ্ঠান ও পণ্যের প্রতি ক্রেতা ও ভোক্তাদের আস্থা থাকবে। ব্যয় হ্রাস। বন্টন প্রণালীর অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় হ্রাস করা, কারণ উৎপাদক বন্টন প্রণালীর সদস্যদের দিয়ে বাজারজাতকরণ করে থাকে এবং তার যে পরিবহন খরচ থাকে তা অনেকাংশে কমে যায়, এর ফলে তার স্বাভাবিকভাবে তার ব্যয় হ্রাস পায়। দ্রুত বন্টন। বন্টন প্রণালীর আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দ্রুত বন্টন করা। প্রণালীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে যোগাযোগ, অভিজ্ঞতা, বিশেষীকরণ ও প্রতিষ্ঠানের আয়তনের ভিত্তিতে দ্রুত বন্টন করতে পারে। লেনদেনের সংখ্যা হ্রাস করা। বন্টন প্রণালীতে লেনদেনের সংখ্যা হ্রাস পায়। উৎপাদক প্রত্যেক ভোক্তার সাথে যোগাযোগ প্রয়োজন হয় না, তারা পাইকারের কাছে বন্টন বিক্রয় করে থাকে। এতে লেনদেনের সংখ্যা হ্রাস পায়। উপযোগ সৃষ্টি। বন্টন প্রণালীর আরেকটি উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টি। এই লক্ষ্যে বন্টন প্রণালী স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, মালিকানাগত উপযোগ সৃষ্টি করে থাকে। পরিশেষে বলা যায় একটি বাজারজাতকারী প্রতিষ্ঠান সাধারণত উপরিলিখিত উদ্দেশ্যগুলো অর্জনের জন্য পণ্য বিতরণে বন্টন প্রণালী ব্যবহার করে, তবে সব উদ্দেশ্য এক হতে নাও পারে।
বাজারজাতকরণ প্রণালীর গুরুত্ব। বাজারজাতকরণ প্রণালীর গুরুত্ব অবশ্যই এখানে কিছু আলোচনা করা হলো। ঝুঁকি গ্রহণ। যদি কোনো পণ্য বিক্রি না হয় কিংবা পচে যায় অথবা নষ্ট হয়ে যায় কিংবা আগুনে পড়ে যায়, তাহলে এই ঝুঁকি বন্টন প্রণালীর সদস্যদের দ্বারা পরিহার করা যায়, কারণ বন্টন প্রণালীর মাধ্যমে পাইকার ক্রয় করে তার ঝুঁকি অনেকাংশে হ্রাস করে থাকে। তথ্য সরবরাহ, পরিকল্পনা প্রণয়ন এবং বিনিময়ের সহজতর করার জন্য বন্টন প্রণালীর সদস্যরা উৎপাদককে বাজারে পণ্যের চাহিদা, যোগান, মূল্য, ক্রেতার ক্রয় ক্ষমতা, রুচি, অভ্যাস ইত্যাদি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। প্রতিযোগিতা মোকাবেলা। প্রতিযোগিতা মোকাবেলা করা বন্টন প্রণালীর একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রতিযোগী খুচরা দোকানের মাধ্যমে পণ্য বন্টন করলে উৎপাদনকারীকে খুচরা দোকানে পণ্য পৌঁছে দিতে হয়। পণ্যের সহজ প্রাপ্তি নিশ্চিতকরণ। বন্টন পণ্যের অন্যতম প্রধান উদ্দেশ্য হল পণ্যের সহজ প্রাপ্তি নিশ্চিতকরণ। চূড়ান্ত ভোক্তা যাতে চাহিদামুক্ত তার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে পারে তা নিশ্চিত করে একমাত্র সম্ভব হয় বন্টন প্রণালীর মাধ্যমে। ব্যয় হ্রাস। উৎপাদক বন্টন প্রণালীর সদস্যদের দিয়ে পণ্য বাজারজাতকরণ করে বলে পৃথকভাবে বিক্রয়কর্মী নিয়োগ করতে হয় না। এতে উৎপাদক অধিক পরিমাণে উৎপাদনে মনোনিবেশ করতে পারে এবং এর ফলে তার ব্যয় হ্রাস পেয়ে থাকে। তথ্য সরবরাহ। বন্টন প্রণালীর মাধ্যমে উৎপাদক তার পণ্যের চাহিদা, যোগান, ক্রেতা ইত্যাদি মধ্যস্থ কারবারির কাছ থেকে সরবরাহ করে এবং সেই অনুসারে তার পণ্য উৎপাদন করে থাকে। মূল্য স্থিতিশীল রাখার সহায়ক। উৎপাদক মৌসুমে পণ্যমূল্য কম থাকে বলে বন্টন প্রণালীর সদস্যরা অধিক পরিমাণে পণ্য ক্রয় করে সংরক্ষণ রেখে থাকে এবং পরবর্তীতে যখন বাজারে দ্রব্যের চাহিদা বেড়ে যায় তখন সেই অনুসারে সরবরাহ করে থাকে এবং মূল্য স্থিতিশীল রেখে। সমন্বয় সাধন। বন্টন প্রণালী ক্রেতা এবং ভোক্তাদের মাঝে সংহতি সাধন করতে উৎপাদক প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, প্যাকেজিং, পণ্যের আকার নির্ধারণ, গুণগত পরিবর্তন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কর্মসংস্থান সৃষ্টি। বন্টন প্রণালীর বিভিন্ন স্তরে প্রত্যক্ষ পরোক্ষভাবে বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। পাইকার, খুচরা পাইকার, এজেন্ট, দালাল বহু লোক পেশায় জড়িত হয়ে কর্মস্থানের সৃষ্টি হয়, ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। জীবনযাত্রার মান উন্নয়ন। বন্টন প্রণালীর ফলে ভোক্তা দেশ ও বিদেশে বিভিন্ন পণ্য ভোগ করতে পারে। এর ফলে তার জীবনযাত্রার মান উন্নত হয় এবং সময় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা তার ক্ষেত্রে সম্ভব হয়ে থাকে। পরিশেষে বলা যায় বন্টন প্রণালীতে উৎপাদক, মধ্যস্থ কারবারি, ভোক্তা, সমাজ তথা দেশের পক্ষে বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও গতিশীল করে তোলে, কারণ বন্টন প্রণালীর মাধ্যমে উৎপাদক তার পণ্য ভোক্তাদের কাছে সহজে পৌঁছে দিতে পারে এবং এই ক্ষেত্রে সাহায্য করে পাইকার এবং খুচরা বিক্রেতা, কারণ পাইকার ও খুচরা বিক্রেতা তার প্রয়োজনীয় পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে তা ভোক্তাদের কাছে সহজ, নিশ্চিত মূল্যে এবং সহজে পৌঁছে দিতে সক্ষম হয়। পাইকার যদি এই ক্ষেত্রে মধ্যস্থকারী ভূমিকায় সহায়তা না করে তাহলে দেখা যাবে ভোক্তাকে কয়েক গুণ খরচ করে তার প্রয়োজনীয় দ্রব্যাদি সরাসরি উৎপাদকের কাছ থেকে কিনতে হবে এবং কয়েকটি দ্রব্য কেনার জন্য প্রতিটি উৎপাদকের কাছে আলাদা আলাদাভাবে যেতে হবে, যে ক্ষেত্রে পাইকার অনেকাংশে তার লাভ পড়ে থাকে, কারণ পাইকার অনেক দ্রব্য ক্রয় করে তা খুচরা বিক্রেতার কাছে এনে দেয় এবং খুচরা বিক্রেতা তার প্রয়োজনীয় সকল দ্রব্যাদি তা বিক্রয় করে থাকে এবং ভোক্তাদের জীবনযাত্রার মানে সহায়তা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় এটাই ছিল। সবাইকে ধন্যবাদ।